নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের দিনেও মার্কেট এই ইনভেস্টরদের হতাশ করলো, অনেকটা নিচেই পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এর আগের দিনেও প্রায় 100 পয়েন্টের কাছাকাছি পড়েছিল এবং আজকের দিনে আবার 100 পয়েন্টের কাছাকাছি পড়লো। তো এর আগের দিনে ক্লোজ কত হয়েছিল? এই 26,042-এ। তো দেখতে পাচ্ছেন আজকের ক্লোজ কত? এই 25,942। তো মার্কেটে এই যে দুর্বলতা সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো আগামীকাল এই সপ্তাহের বলুন বা এই মাসের বলুন বা এই বছরের বলুন, শেষ কিন্তু এক্সপায়ারি রয়েছে। তো তার আগে এই যে দুর্বলতা, এটা কিন্তু খারাপ সংকেতই দিচ্ছে। তো হতে পারে আজকের দিনে যে ডিআইআই রয়েছে তারা খুব বেশি কেনাকাটা করেনি বা এফআইআই দের তরফ থেকে হেভি সেলিং এসেছে এবং ওভারঅল মার্কেট ব্রেথও খারাপ। তো 3,293 খানা স্টকের মধ্যে 2,185 খানা আজকে লালে বন্ধ হয়েছে এবং 1,022 খানা আজকে সবুজে বন্ধ হয়েছে। এবং একটা সেক্টর মানে এই মেটাল সেক্টর, এটা তো দিনের শুরুতে খুবই ভালো পারফর্ম করছিল, কিন্তু এটাও দিনের শেষে এসে খুব খারাপ পারফর্ম করতে শুরু করে। মানে প্রথম দিকে এই যে মেটালের স্টকগুলো ছিল এবং তার সঙ্গে সঙ্গে যে মেটালের বেস প্রাইস সেগুলো অনেকটা উপরে উঠে গিয়েছিল, কিন্তু সেইখান থেকে অনেকটা করেই পড়ে। তো যদি এই সিলভারের কথাই বলি, আজকের দিনে অল টাইম হাই লাগিয়ে দিয়েছিল। কত পর্যন্ত গিয়েছিল যদি মোটামুটিও দেখেন, এই 2,54,000 এর ওপরে কিন্তু উঠে গিয়েছিল। তো সেইখান থেকে অনেকটাই পড়েছে। দেখতে পাচ্ছেন এই 2,26,000 এর কাছাকাছি চলে এসেছে। মানে টপ লেভেল থেকে আজকের দিনে কিন্তু এই 28,000 টাকার কাছাকাছি পড়ে গেছে। তো অনেকটা বড়ই পতন কিন্তু দেখা যাচ্ছে। তো এই সিলভারের যে প্রাইস এতটা পড়েছে তার পেছনে কারণও রয়েছে। তো সিলভার এর আগে প্রচুর পরিমাণে বেড়েছিল, এই বছরেই যদি দেখেন প্রায় 181%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল। আর আজকের দিনে যে পড়েছে তার পেছনে দুখানা কারণ মনে করা হচ্ছে। একটা হচ্ছে এই প্রফিট বুকিং, মানে যারা অনেকটা প্রফিটে ছিল তারা কিছুটা প্রফিট বুকিং করে নিয়েছে। এবং দ্বিতীয় যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার প্রেসিডেন্ট, তিনি এই ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছেন এই ভ্লাদিমির জেলেনস্কি, তার সঙ্গে কিছু আলোচনা করেছেন যাতে করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যে যুদ্ধ সেটা বন্ধ হয়। তো মানুষ কেন এতদিন এই সোনা এবং রূপোর দিকে যাচ্ছিল? কারণ এগুলো সেফ অ্যাসেট। তো এই যুদ্ধের সময় এই যে সেফ অ্যাসেট এগুলোর চাহিদা বেড়ে যায়। তো যেহেতু একটা যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই কারণের জন্যই কিন্তু আজকে এই যে প্রিসিয়াস মেটাল এইখানে যে দাম এখানে পতন এসেছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি এটাও বলছেন যে জেলেনস্কি তিনি কি বলেছেন যে গেটিং এ লট ক্লোজার মে বি ভেরি ক্লোজ টু অ্যান আর্গুমেন্ট টু এন্ড আ ওয়ার ইন ইউক্রেন, মানে ইউক্রেনের এই যে যুদ্ধ সেটা কিন্তু থামাবার দিকে অনেকটাই এগিয়ে যাওয়া হয়েছে। তো এই জিওপলিটিক্যাল রিস্ক এটা কমে যাওয়ার কারণেই কিন্তু এই যে সিলভার এখানে প্রফিট বুকিং এসেছে। আর শুধুমাত্র সিলভার নয়, বাকি যে মেটাল সেখানেও প্রফিট বুকিং দেখা গেছে। যদি কপারের কথা বলি তো শুরুর সময় প্রায় 6 থেকে 7% ওপরে ছিল, তো সেইখান থেকে যদি দেখেন অনেকটাই পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই 1392 এরকম জায়গায় চলে গিয়েছিল, তো সেখান থেকে পড়ে এখন কত ট্রেড করছে? এই 1228-এর কাছাকাছি। তো অনেক বড় পতন কিন্তু দেখিয়েছে। আর যদি গোল্ডের কথা বলি, এই যে গোল্ডের ফিউচার্স এখানেও ভালো পতন দেখতে পাবেন। এই 1,40,000 এর ওপরে চলছিল, সেখান থেকে কিন্তু প্রায় এই 1,35,000-এর কাছাকাছি চলে এসেছে। এবং সেই কারণে যদি দেখেন এই সিলভার রিলেটেড যে কোম্পানি রয়েছে, কপার রিলেটেড কোম্পানি, এগুলো প্রথম দিকে ভালো পারফর্ম করছিল এবং শেষের দিকে এসে সেগুলোতেও সেই যে পারফরমেন্স সেগুলো ডাল হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হিন্দুস্তান কপার কতটা উপরে ওপেন হয়েছিল, তারপরে আস্তে আস্তে নিচের দিকেই নামতে থাকে এবং দেখতে পাচ্ছেন এই 12টার সময়ের পর থেকে তারপরে কিন্তু লোয়ার লো ফরম্যাটে নিচের দিকেই নামে। তো এই হিন্দুস্তান কপার এখানে 2.58%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখা গেছে, কিন্তু আজকের হাই কত দেখতে পাচ্ছেন এই 545.95। তো প্রায় 7 থেকে 8% ওপরে ছিল শুরুর সময়। তার সঙ্গে সঙ্গে এই যে হিন্দুস্তান জিঙ্ক এটাও অনেকটা উপরে ওপেন হয়েছিল। তো আজকের ওপেন কত দেখতে পাচ্ছেন 655, তো ক্লোজ কত হয়েছে 618। তো এর আগের দিনে যে ক্লোজিং প্রাইস ছিল 636, এইটা থেকেও কিন্তু প্রায় 3% নিচে বন্ধ হয়েছে। এবং সিলভারের এই যে ইটিএফ দেখতে পাচ্ছেন, যে কোনো ইটিএফ খুলে নেবেন এগুলোতেও সেম প্যাটার্ন দেখতে পাবেন। শুরুতে গ্যাপ আপ ওপেন এবং তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামে। তো মেটাল সেক্টরে আজকে শুরুতে অনেকটাই গ্যাপ আপ ওপেন দেখা গিয়েছিল এবং তারপরে বড় প্রফিট বুকিং আসার কারণে বেস মেটালের যে প্রাইস এবং তার সঙ্গে সঙ্গে মেটাল রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেখানে ভালো পতন দেখা যায়। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি, তো আজকে রুপিতেও কিছুটা দুর্বলতা দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন রুপি এটা কিন্তু আস্তে আস্তে আবার এই 90-এর দিকেই এগিয়ে চলেছে। আর আগামীকাল এই যে নিফটি 50 এর এক্সপায়ারি রয়েছে, তো এরকমটাই মনে করা হচ্ছে আগামীকাল এই যে এক্সপায়ারি সেটা কিন্তু 25,900 থেকে 26,000 এর মাঝামাঝি হতে পারে। কারণ বাজারে এই যে ভলিউম সেটা অনেকটাই কমে গেছে এবং বাজারে সেরকম কোনো পজিটিভ খবরও কিন্তু এই মুহূর্তে নেই। তো যদি হঠাৎ করে বড় কোনো পজিটিভ বা নেগেটিভ খবর না আসে তাহলে কিন্তু এখান থেকে বড় মুভের সম্ভাবনা খুবই কম রয়েছে। এরপরে চলুন ইন্ডাইসেস গুলো দেখে নিই। তো নিফটি 50 এটা 0.38% ডাউন। নেক্সট 50 এটাও প্রায় 0.5%-এর কাছাকাছি ডাউন হয়েছে। নিফটি ব্যাংক এটা কম পড়েছে 0.13%। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.25% পড়া এবং মিড ক্যাপ সিলেক্ট এটা 0.5%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো সব দেখতে পাচ্ছেন 0.40%-এর কাছাকাছি ডাউন। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো সব 0.5%-এর কাছাকাছি পড়েছে। আর এই স্মল ক্যাপ কেমন পারফর্ম করেছে?
এই স্মল ক্যাপ 100 এটা 0.1% কাছাকাছি ডাউন, এবং এই স্মল ক্যাপ 50 এটা পড়ে গেছে 0.87%। আর যেটা একটা সবুজে দেখতে পাচ্ছেন এই যে 6.22% বেড়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ার ভলিটিলিটি ইন্ডেক্স। এর মধ্যে কিন্তু কোনো স্টক থাকে না, এটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের যে ওঠা পড়া সেটাকেই নির্দেশ করে। তো এই যে ভলিটিলিটি এটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডাইসেস আজকে কিন্তু লাল নিশানেই বন্ধ হয়েছে। আর বিভিন্ন সেক্টরগুলো কেমন পারফর্ম করেছে, তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.35% ডাউন হয়েছে। তারপরে এফএমসিজির মধ্যে কিছু কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে, 0.11% বাড়া। তো এই এফএমসিজি স্টক কোনগুলো, এই যে এগুলো খাবার দাবারের বিজনেস করে থাকে, যেমন ব্রিটানিয়া রয়েছে, টাটা কনজিউমার রয়েছে, তার সঙ্গে সঙ্গে পতঞ্জলি রয়েছে। তো এই ধরনের যে কোম্পানিগুলো এইগুলো এফএমসিজি সেক্টর থেকে বিলং করে। আইটিতে আজকে ভালো পতন দেখা গেছে, 0.75% ডাউন হয়েছে। তো ইনফোসিসের মতো যে স্টক সেখানে আজকের দিনেও পতন দেখা গেছে। তবে মিডিয়া সেক্টর ভালো পারফর্ম করেছে, 0.93% বেড়েছে। মেটাল এটা শুরুতে অনেকটা উপরে ওপেন হয়েছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে ডাউন হয়ে গেছে, 0.16% নিচে বন্ধ হয়েছে। ফার্মা এটাও 0.5% ডাউন। পিএসইউ ব্যাংক মোটামুটি ভালো পারফর্ম করেছে বাকি সেক্টরগুলোর তুলনায়, 0.05% বাড়া। প্রাইভেট ব্যাংক এটা 0.18% ডাউন, এবং নিফটি রিয়েলটি এখানে 0.67% ডাউনফল আজকের দিনে দেখা গেছে। তো মোটামুটি মিক্সড রিয়াকশন দেখা গেছে, তবে বেশিরভাগ সেক্টরই কিন্তু লালের দিকে। এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো এক এক করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে নাজরা টেকনোলজিস এটা হঠাৎ করে একটা বড় স্পাইক এসেছে। যদি দেখেন এই সময় করেই প্রায় কিন্তু 7%-এর কাছাকাছি বেড়েছে। তো সেরকম কোনো সলিড নিউজ তো নেই, একটা খবর আসছে যে এই কোম্পানিতে কিছু ব্লক ডিল হয়েছে। তো দেখতে পাচ্ছেন এসবিআই যে মিউচুয়াল ফান্ড তারা তাদের 108 কোটি শেয়ার বিক্রি করেছে, মানে এটা কিন্তু টাকার মূল্যে। কিসের মাধ্যমে হয়েছে? বাল্ক ডিলের মাধ্যমে হয়েছে। তো কোনো একজন ইনভেস্টর বিক্রি করছে, মানে সামনে কেউ একজন আছে যেই শেয়ার কিনছে। তো কত টাকাতেই শেয়ার কেনা বেচা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাভারেজ প্রাইস এটা কত ছিল, এই 240.18 পার শেয়ার। আর স্টকটা এর আগের দিনে কতই বন্ধ হয়েছিল, 237.40-তে। মানে এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস তার থেকে ওপরেই কিন্তু ব্লক ডিল হয়েছে, যেটাকে স্বাভাবিকভাবেই একটা কিন্তু পজিটিভ নিউজ হিসেবে ধরা হয়। তো সেরকমই একটা র্যালি কিন্তু চলে এসেছে। আবারও বলছি, হতে পারে এর পেছনে অন্য কোনো পজিটিভ নিউজও রয়েছে, তবে সেরকম কোনো নিউজ কিন্তু সামনে আসেনি। প্রায় 45 লাখের মতো শেয়ার এই যে এসবিআই মিউচুয়াল ফান্ড তারা বিক্রি করেছে। তো এর আগে এই যে এসবিআই মিউচুয়াল ফান্ড এদের কাছে শেয়ার ছিল 2.14 কোটি, আর আজকের দিনে এই বিক্রি করার পর এই যে শেয়ার এটা নেমে দাঁড়াবে 1.69 কোটিতে। তারপরে পিভিআর আইনক্স লিমিটেড, তো স্টকে মোটামুটি ভালোই একটা পারফরমেন্স দেখা যাচ্ছে। কারণটা কি? কারণ এই যে ধুরন্ধর এই মুভিটা খুবই ভালো ব্যবসা করছে। যদি দেখেন এই যে বক্স অফিস, মানে গ্লোবাল যে বক্স অফিস সেটা দেখতে পাচ্ছেন এই 1100 কোটি এটাকে টপকে গেছে। আর বাজেট কত ছিল, এই 250 থেকে 300 কোটির কাছাকাছি। তো অনেকটাই প্রফিট কিন্তু এই মুভিটা তৈরি করেছে। তো যদি একটু ডিটেলসে দেখেন, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বক্স অফিসের যে নেট ভ্যালু সেটা কত দাঁড়িয়েছে, এই 730 কোটি, এবং ওভারসিজ যে গ্রস এটা দেখতে পাচ্ছেন 237 কোটির কাছাকাছি। আর এই ওয়ার্ল্ড ওয়াইজ যে কালেকশন গ্রস এটা দাঁড়িয়েছে এই 1100 কোটি। তো এই মুভিটা ভালো বিজনেস দিচ্ছে, তার কারণে কিন্তু এই পিভিআর এই শেয়ারটাও বেড়েছে। তারপরে তো হিন্দুস্তান কপার এটা আলোচনা করলাম, গ্যাপ আপ অনেকটাই উপরে ওপেন হয়েছিল, তারপরে আস্তে আস্তে নিচের দিকে পড়ে, এবং সেই যে তেজি সেটা কিছুটা হারিয়েছে। তারপরে এমএমটিসি লিমিটেড এটা আজকে প্রায় 8.5%-এর উপরে বেড়েছে। তো কোম্পানিটা কি কাজ করে থাকে, এই যে বেস মেটাল রয়েছে, প্রিসিয়াস মেটাল রয়েছে, এই সংক্রান্ত ট্রেডিং এই কোম্পানি করে থাকে। তো দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করে থাকে কিসের, এই এসেন্সিয়াল মিনারেলস এবং মেটালসের। তো তার মধ্যে বিভিন্ন মিনারেল রয়েছে, মেটাল রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রিসিয়াস মেটাল মানে সোনা রূপো এইগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরো কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন অ্যাগ্রো প্রোডাক্টস, ফার্টিলাইজার্স, কেমিক্যালস, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে কোল রয়েছে, হাইড্রোকার্বন রয়েছে, এগুলো। তো এই প্রিসিয়াস মেটাল এটার দাম বাড়ার কারণে কিন্তু কোম্পানিটা বেড়েছে। তারপরে এইচএফসিএল লিমিটেড এটাও 5%-এর উপরে বাড়া। তারপরে যদি কথা বলি এইচইজি লিমিটেড এবং এরই সঙ্গে সঙ্গে গ্রাফাইট ইন্ডিয়া এই কোম্পানিগুলো ভালো বেড়েছে। তো এই এইচইজি লিমিটেড এটা প্রায় 0.5% বেড়েছে, এবং এই গ্রাফাইট ইন্ডিয়া এটা বেড়েছে 2.61%। তো এই দুটো কোম্পানি গ্রাফাইট রিলেটেড কাজ করে থাকে, এবং ইলেকট্রনিক সেগমেন্টে এই যে গ্রাফাইট এর চাহিদা সেটাও কিন্তু খুব দ্রুত বাড়ছে। তো বিভিন্ন যে ব্রোকারেজ হাউস রয়েছে তারা এই কোম্পানি দুটোর প্রতি বুলিশ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম খারাপ মার্কেটেও স্টকগুলো বেড়েছে, এবং বিভিন্ন যে ব্রোকারেজ ফার্ম রয়েছে তারা কিন্তু আরো অপর সাইডের টার্গেট দিচ্ছে। তো যদি এই এইচইজির কথা বলি, তো এই আইসিআইসিআই সিকিউরিটিজ এরা বাই রেটিং দিচ্ছে, কত টার্গেট প্রাইস দিচ্ছে, 592 টার্গেট প্রাইস দিয়েছে, এবং তারা স্টপ লস রাখতে বলছে 524-এর। আর বর্তমানে কতই চলছে কোম্পানিটা, বর্তমানে এই 592-এর কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। এবং আরো একটা ব্রোকার টার্গেট দিয়েছে এই যে এমকে গ্লোবাল, এরা আশা করছে দুটো স্টকই এই 700 পর্যন্ত যেতে পারে। তো এরকম বড় বড় টার্গেট প্রাইসের কারণে কিন্তু এই শেয়ারগুলো বেড়েছে। তারপরে এই শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা 4%-এর উপরে বাড়া। আর এই এফএমসিজি সেক্টর থেকে টাটা কনজিউমার এটা বেড়েছে 1.59%। তো যদি দেখেন আজকে বেশিরভাগ
এই মেটাল সংক্রান্ত যে গভর্নমেন্ট কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে ভালো তেজি দেখা গেছে। আর পড়লো কোন শেয়ারগুলো? তো অনেক শেয়ারই পড়েছে, যেমন এই রিলায়েন্স ইনফ্রা, এটা তো লোয়ার সার্কিটেই চলছে। তারপরে এরই সঙ্গে সঙ্গে আর পাওয়ার, এটাও পড়ে গেছে 3.17%। তারপরে এই আসাই ইন্ডিয়া গ্লাস তো আজকের দিনে 3.25%-এর কাছাকাছি পড়েছে। তবে 6 মাসে কোম্পানিটা ভালোই পারফরমেন্স দেখিয়েছে, 6 মাসে প্রায় 27%-এর কাছাকাছি বেড়েছে। এবং যদি এই বটম লেভেল থেকে দেখি এই মার্চ থেকে, তাহলে কিন্তু প্রায় 65%-এর কাছাকাছি এই মুহূর্তে বাড়াও রয়েছে। তো এই গ্লাস সেগমেন্টে একটা স্ট্রং কোম্পানি, এটা বিভিন্ন সেগমেন্টের যে কাঁচ হয়, তো এই গাড়ির কাঁচ, তার সঙ্গে সঙ্গে বড় বড় বিল্ডিং এর যে কাঁচ রয়েছে, রেফ্রিজারেটরের কাঁচ, তো এই যে কাঁচগুলো সেগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে থাকে। এবং তারই সঙ্গে সঙ্গে রেলওয়ে স্টকে আজকে প্রফিট বুকিং দেখা গেছে এবং কিছু রিপোর্টও সামনে আসছে। তো যদি কোম্পানিগুলোর কথা বলি, IRFC দেখতে পাচ্ছেন প্রায় 5.5% ডাউন। তারপরে এই RVNL, এটাও এই 5.5%-এর কাছাকাছি পড়া। এবং এই যে ইরকন, এটা 3.20% পড়েছে। আর শুধু এই তিনখানা কোম্পানি নয়, রেলওয়ে সেক্টরের বলতে গেলে প্রায় সব কোম্পানি আজকের দিনে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন BML, এটাও ডাউন। তারপরে কঙ্কর, এটাও ডাউন হয়েছে। IRCTC পড়েছে। তারপরে এই রিটস, এটাও পড়েছে। টেক্স ম্যাকোডেল, এটাও পড়েছে। আর এই টিটাগড়, এটা কিছুটা সবুজ মানে পজিটিভে বন্ধ হয়েছে। তো কি রিপোর্ট সামনে আসছে দেখতে পাচ্ছেন, কশন ওভার মডেস্ট বাজেট গ্রোথ, মানে এরকম রিপোর্ট সামনে আসছে। এই বাজেটে খুব বেশি ক্যাপেক্স কিন্তু সরকারের তরফ থেকে এই রেলওয়ে সেক্টর পাবে না। দেখতে পাচ্ছেন সেন্টিমেন্ট কুলড টুডে আফটার এ রিপোর্ট সেড দ্যাট বাজেটারি সাপোর্ট ফর ইন্ডিয়ান রেলওয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন 26-27 মে সি অনলি এ মডেস্ট গ্রোথ। তো এটাই বলতে চাওয়া হচ্ছে যে এই বাজেট খুব বেশি বাড়বে না। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ব্রোকার, তারাও কিন্তু এই ব্যাপারে সতর্ক করেছে। তো এর আগেও বলেছি, ফাইনাল কি হবে সেটা তো শুধুমাত্র এই যে ফেব্রুয়ারির 1 তারিখ সেদিন বোঝা যাবে। কিন্তু তার আগে বারবার এরকম রিপোর্ট সামনে আসবে। কোনোদিনও এরকম রিপোর্ট সামনে আসবে যে এই বাজেট খুব বেশি বাড়বে, আবার কখনো রিপোর্ট আসবে যে বাজেটে বেশি বৃদ্ধি দেখা যাবে না। তো সেরকমই কিন্তু এই কোম্পানিগুলো পারফরমেন্স দেখাবে। আর শুধুমাত্র এটা রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে নয়, আরো যে সেক্টর রয়েছে, ইনফ্রা রয়েছে, এগ্রিকালচার রয়েছে, ডিফেন্স রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। যখন যেরকম রিপোর্ট আসবে তখন সেরকম পারফরমেন্স কিন্তু দেখতে পাবেন। আর যদি টেকনিক্যাল টার্মে বলি, আজকে তো একটা সেলিং দেখা গেছে, কিন্তু এই যে ভলিউম সেটা খুব বেশি নয়। তো দেখতে পাচ্ছেন RBNL এর যে টেকনিক্যাল, সেটা খুলে নিয়েছি। তো আজকে কত শেয়ার ট্রেড হয়েছে? তো আজকে যদি কথা বলি, 38 মিলিয়নের কাছাকাছি শেয়ার ট্রেড হয়ে গেছে। এর আগের দিনে কত ট্রেড হয়েছিল? এর আগের দিনে ট্রেড হয়েছিল 103 মিলিয়নের কাছাকাছি। তার আগের দিন প্রায় 12.5 মিলিয়ন। তার আগের দিনে 20 মিলিয়ন। তার আগে ছিল 13.22 মিলিয়ন। মানে 2 থেকে 3 দিনের তেজিতে যত পরিমাণে ভলিউম তৈরি হয়েছিল, তার থেকে কিন্তু আজকের দিনে এই যে ভলিউম, সেটা অনেকটাই কম রয়েছে। তো আজকে ক্লোজ হয়েছে 367.60-তে। তো দেখুন, এইখান থেকে ওপর দিকে উঠবে কি উঠবে না সেটা তো বলা যাবে না, সেটা তো রিপোর্টের উপর নির্ভর করে। কিন্তু যদি শর্ট টার্মের কথা বলি, তাহলে যদি আবার এই 345-এর কাছাকাছি আসে, তাহলে কিন্তু এখানে বিবেচনা করতে পারেন। এবং একই জিনিস এই যে IRFC, এতেও দেখতে পাবেন এর আগের দিনে কত ভলিউম ছিল, মানে যেদিন এই বড় সবুজ ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তো 163 মিলিয়ন ভলিউম ছিল। কিন্তু আজকের দিনে এই যে ভলিউম, এটা কত? মাত্রই 80 মিলিয়ন, মানে প্রায় হাফ হয়ে গেছে ভলিউম। মানে যেদিন কেনাকাটা হচ্ছে সেদিন ভলিউম অনেকটা থাকছে, এবং বিক্রির দিনগুলোতে এই যে ভলিউম, সেটা কিন্তু খুব একটা বেশি নেই। তো এটা আজকে ক্লোজ হয়েছে এই 126-এর কাছাকাছি। এটাও যদি এই 120-র কাছাকাছি আসে, এটাকে কিন্তু আবার বিবেচনা করতে পারেন। তারপরে ক্রাফটসম্যান অটোমেশন, এটা 5%-এর কাছাকাছি ডাউন হয়েছে। IKS, এটা পড়েছে 3.80%। এরপরে যদি নিউজের কথা বলি, তো সামনেই এই যে MCX, যে স্টকটা বর্তমানে 11,000 টাকার কাছাকাছি চলছে, এটাকে নজরে রাখতে পারেন। তো কেন? বিশেষ করে এই যে মেটাল সেক্টর, এখানে তো ওঠাপড়া দেখাই যাচ্ছে। আর এই MCX, এরা কি কাজ করে থাকে? এই যে বিভিন্ন কমোডিটি রয়েছে, সোনা, রূপো, তামা, এইগুলোর যে ট্রেডিং ফ্লোর, সেগুলো প্রোভাইড করে থাকে। তো এই MCX এর মাধ্যমে আপনি এই যে সোনা, রূপো, তামা, এগুলো কিন্তু কিনতে পারেন, মানে ট্রেড করতে পারেন। এছাড়াও আরো একটা খবর সামনে আসছে। কি খবর? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 1:5 এই রেশিওতে স্টক স্প্লিট দিতে চলেছে। তো এই স্প্লিট ডেট কবে দেখতে পাচ্ছেন? এই শুক্রবার দিন। তো এর মাধ্যমে কি হবে? স্টকের যে পরিমাণ মানে সংখ্যা, সেটা 5 গুণ হয়ে যাবে। মানে একটা স্টক ভেঙে 5 ভাগ হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে স্টকের যে প্রাইস, সেটাও কিন্তু 5 ভাগ হয়ে যাবে। মানে এক একটা শেয়ার মোটামুটি 2200-র কাছাকাছি চলে আসবে। তো এর ফলে কি হয়? বাজারে এই যে শেয়ারের সংখ্যা, সেটা বেড়ে যায়। ছোট ছোট ইনভেস্টরদের যে পার্টিসিপেশন, সেটাও বাড়ে। কারণ কি? কারণ ধরুন আজকের দিনে যার কাছে 10,000 টাকাও আছে, সেও কিন্তু এই কোম্পানির একখানা শেয়ার কিনতে পারবে না। কিন্তু ধরুন এই শেয়ারটাই ভেঙে 2200-র কাছাকাছি চলে এলো, সে কিন্তু তখন প্রায় 4খানার কাছাকাছি শেয়ার কিনতে পারবে। তো এটাই হয়, এর যে ইম্প্যাক্ট, সেগুলো কিন্তু লং টার্মে দেখা যায়। তো এই কোম্পানির জন্য এটা ছোট খবর ছিল। আর এরপরে একবার নিফটি ফিফটি দেখে নেবো। তো আজকে 17টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে, এবং 33খানা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো? তো প্রথমে এই মেটাল সেক্টর থেকে রয়েছে টাটা স্টিল 1.88%। তারপরে FMCG সেক্টর, টাটা কনজিউমার 1.59% বেড়েছে। তারপরে এশিয়ান পেন্টস এবং গ্রাসিম, এইগুলো 1%-এর কাছাকাছি বাড়া। এবং নেসলে ইন্ডিয়া, এটা FMCG থেকে, এটা বেড়েছে 0.58%। আর পড়েছে কোনগুলো? তো যদি পড়া শেয়ারের কথা বলি, আদানি পোর্টস
2.27% ডাউন, এইচসিএল টেক 1.82%, পাওয়ার গ্রিড এটা 1.75%, তারপরে টেন্ট এটা 1.43% এবং আদানি এন্টারপ্রাইজেস এটা 1.30% ডাউন হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু গ্লোবাল নিউজ, আরো কিছু স্টকের খবর কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।